আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশে আবারও ঘনীভূত হচ্ছে নির্বাচন নির্ভর রাজনৈতিক বিতর্ক, যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ঈদুল আজহার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকের পর সেই সময়সীমা ফেব্রুয়ারিতে এগিয়ে আনার আভাস পাওয়া গেছে, কিন্তু তারপরে প্রশ্ন থেকেই যাচ্ছে নির্বাচন আদৌ হবে কি, হলে সেটি কেমন হবে এবং তার গ্রহণযোগ্যতা কতটা থাকবে। বলে রাখা ভালো, আমাকে অনেকেই এই বিষয় নিয়ে কথা বললে একটু অসন্তুষ্ট হন, বিশেষ করে বিএনপি নেতারাও অসন্তুষ্ট হন, কর্মীরাও অসন্তুষ্ট হন যে আমি যখন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনকে প্রায় ঈদের আনন্দে পরিণত করেছেন, সেখানে আমি কেন মনে করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এখন পর্যন্ত আজ অব্দি পরিস্থিতি যা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে নির্বাচনটা হবে না, অন্তত আগামী 2-3 বছরের মধ্যে না। বিএনপি এখানে ট্র্যাপড হয়েছে। পেছনের ভেতরের গল্প আমরা অনেকেই জানি, আপনারাও হয়তো অনেকে জানেন, নাও জানতে পারেন। যেমন বিএনপি ডিসেম্বর থেকে হঠাৎ করে ফেব্রুয়ারিতে গেল, যেমন যে ব্যক্তির পদত্যাগ দাবি করছে বিএনপি সেই ব্যক্তির সঙ্গে মিটিং করলো, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন বিএনপির চাওয়া, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে কথা একবারও বলেনি, যৌথ ঘোষণায়ও বলেনি, বলেছে হতে পারে শর্ত সাপেক্ষে। শর্তগুলো কি? নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হতে হবে। প্রস্তুতি শেষ হতে কতদিন সময় লাগে? বলা হয়েছে পর্যাপ্ত অগ্রগতি যদি হয় সংস্কার আর বিচারের। এই পর্যাপ্ত অগ্রগতি মানেটা কি? 10 মাসে মাত্র একটি মামলার চার্জশিট হয়েছে, একটি সংস্কারের কিছুই হয়নি এখনো পর্যন্ত। এবং আমি আপনাদের বলেছিলাম যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় আমি যতদূর জানি, আমার সোর্স যা বলে, একজন মিস্টার সালাউদ্দিন আহমেদ বাদে বাকি সবাই এই ফেব্রুয়ারির উৎসাহীনত ছিলেন। সালাউদ্দিন আহমেদ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে অনড় ছিলেন বলে আমি জানি। যাই হোক, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে মিস্টার তারেক রহমান, তার মনে কি ছিল আমি জানি না, তিনি সকলের সিদ্ধান্ত মেনে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাবটা রেখেছেন। ফলাফল কি হবে? সাফার হয়তো তাদের অনুকূলে না গেলে তারা করবেন, দেশও করবে। এবং ওই যে অনেকেই আমি দেখছি বিএনপির নেতারা অনেক উৎসাহী, তাদেরকে যে পরিমাণ সম্মান সেখানে দেওয়া হয়েছে, সবাই তাদের পেছনে পেছনে ঘুরেছেন, প্রফেসর ইউনূসের টিমের সদস্যরা খুব আহ্লাদিত। তারা ভেতরে ছোট ছোট অনেক রকমের নাটক ঘটছে। যেমন ধরেন, আমি যতদূর জানি লন্ডনে যাবার কথা ছিল সালাউদ্দিন আহমেদ সাহেবের, টিকিটও উনি করে ফেলেছিলেন। বাদ সাধল সরকার পক্ষ, সালাউদ্দিন আহমেদকে তারা চাইছেন না। দ্বিপক্ষীয় বৈঠক যেখানে হবে, প্রথমে এটা সরকারের লোকজন চাইছিল যে তারা পুরো মিটিংয়ের পুরো সময়টাতে থাকুক। শেষ পর্যন্ত একটা রফা হয়েছে এবং ভালোই হয়েছে যে 1-on-1 মিস্টার তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে বৈঠকটা হয়েছে। তো সালাউদ্দিন আহমেদের যাবার কথা ছিল, সরকার তাকে চাইছে না। উপায় কি? তার পরিবর্তে আরেকজন নেতা গেলেন এবং ওই যে সরকারের চাওয়া মানলো বিএনপি, তার পুরস্কার হিসেবে বিএনপিকে ডক্টর খলিলকে হজম করতে হলো। ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার পদত্যাগ চান বিএনপি, কিন্তু তার সঙ্গে আবার বৈঠক, পাশাপাশি প্রেস কনফারেন্স, এইসব বিএনপিকে করতে হলো। আমি যেটা জানি, বরাবর লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে বিএনপি নেতৃত্বের প্রতি, এমনকি বিএনপির প্রধান নেতৃত্বের প্রতিও প্রফেসর মোহাম্মদ ইউনূসের কোনো শ্রদ্ধাবোধ কখনই ছিল না। সর্বশেষ যখন ওই যে প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন আলোচনা হচ্ছিল, তারপরেই যে রাজনৈতিক দলগুলোর জন্য বৈঠক হলো বিএনপির সঙ্গে, তারপরে জামাতের সঙ্গে, অন্যান্য দলের সঙ্গে তার যে বৈঠক হলো তড়িঘড়ি করে, বিএনপির সঙ্গে এই বৈঠকে তিনি রাজি ছিলেন না। তিনি জামাতের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছেন, তিনি অন্যদের সঙ্গে মিটিং করতে রাজি ছিলেন, কিন্তু মোটামুটি তিনি খুব একটা সন্তুষ্ট চিত্তে
এই মিটিংটির ব্যাপারে উৎসাহী ছিলেন না। তার পারিষদ বর্গের কাছাকাছি মানুষজনের কিছুটা চাপে পড়ে তিনি শেষ পর্যন্ত এই বৈঠকটিতে বসেন। জামাত যখন জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাবে না, প্রফেসর ইউনূস জামাতের আমিরকে ফোন করেন। কিন্তু বেগম যে এতদিন জেল খাটলেন, এত কষ্ট করলেন প্রফেসর ইউনূসের জন্য, তার সুদিনে দুর্দিনে তার পাশে দাঁড়িয়ে কথা বলেছেন, বেগম যে আমি শুনিনি। প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা ফোনও করেছেন। এইসব প্রশ্নগুলো সিলি মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, এই যে প্রশ্নগুলোর জন্ম হয়েছে নির্দিষ্ট কিছু ঘটনার পটভূমিতে। ডক্টর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে শুরু থেকেই সন্দেহ পোষণ করেছে বিএনপি, বিশেষ করে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তারপর আবার ডক্টর ইউনূসকে নিয়ে তারেক রহমানের যে সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি বলেছেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। এই মন্তব্য কোথাও কোথাও আমি দেখেছি ছাপা হয়েছে। আমি জানি না আসলে তিনি এই মন্তব্য করেছেন কিনা শেষ পর্যন্ত। এই মন্তব্য কিন্তু বা করিডোর এই আলোচনাটা আছে, এই মন্তব্য কিন্তু নতুন একটা প্রশ্নের জন্ম দিয়েছে। যিনি ভবিষ্যতের অংশ হতে পারেন তার অধীনে বর্তমান নির্বাচন কমিশন বা বর্তমান নির্বাচন কতটা নিরপেক্ষ হবে। আর ইতিমধ্যে প্রফেসর ইউনূস তার সরকার এনসিপির প্রতি এবং কোনো কোনো ক্ষেত্রে জামাতের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে, তাতে নিরপেক্ষতা সেখানেও কিন্তু প্রশ্নবিদ্ধ। যাই হোক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াতে ইসলামী প্রকাশ্যে বর্তমান নির্বাচন কমিশনের উপর অনাস্থা জানিয়েছে। জামায়াত এক ধাপ এগিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের কথা বলছে। একই সময় সাবেক সিসি কে এম নুরুল হুদার উপর মব সন্ত্রাসের ঘটনা আরও আশঙ্কা বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, বর্তমান সিসি কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন? না পারলে তার ভবিষ্যতে কি হুদার মতোই হবে? এই আশঙ্কাগুলোকে ঘনীভূত করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের ভূমিকা। একের পর এক বিবৃতি দিয়ে সরকার যেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে হুদার ঘটনাকে কেন্দ্র করে যখন সরকার বলল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ কাজ করেছে কিনা তা তদন্ত করে দেখা হবে, তখন মানুষ কেবল হাসলো না, হতাশাও প্রকাশ করলো। কারণ গত 10 মাসে একই ধরনের সহিংসতার পরে এমন 16টি বিবৃতি দিয়েছে সরকার, কোনোটি বাস্তব রূপ পায়নি। সরকার এখন যেন পরিণত হয়েছে বিবৃতি সরকারে। যেখানেই সমস্যা সেখানেই একটা বিবৃতি। এনবিআর এর কর্মবিরতি, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের হল আন্দোলন, সচিবালয়ের বিভিন্ন বিক্ষোভ, সবকিছুতেই সরকারের প্রতিক্রিয়া একই রকম, একটা বিবৃতি। অথচ বাস্তবতা হলো মব এখন রাষ্ট্রের চেয়ে শক্তিশালী। পুলিশকে আক্রমণ করা হচ্ছে, তাদের মনোবল ভেঙে পড়ছে এবং এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে। নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাজগুলো সময় সাপেক্ষ। সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ, কর্মকর্তাদের বাছাই, সব মিলিয়ে 7 থেকে 8 মাস প্রয়োজন। অথচ এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময়সূচি নেই। অনেকে রোড ম্যাপের কথা বলেন, আমি তো বলি রোডই তো আমি দেখি না। রোডের ম্যাপ তো অনেক পরের কথা, আগে তো রোডটা থাকতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে নিয়মিত, কিন্তু সেখানে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সরকার বলছে জুলাই সনদ না পাওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাবে না, কিন্তু জনগণের প্রশ্ন, জুলাই সনদের সঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণার বিরোধ কোথায়? এই স্থবিরতা দেখে দেশের মানুষ আশাহত। সরকারের প্রায় সব সদস্যই বেসরকারি উন্নয়ন সংস্থার পটভূমি থেকে আসা। তারা কথা বলেন বেশি, কাজ করেন কম। কখন সরকারও যেন এনজিও স্টাইলে চলছে, কখনো কখনো সেটাই মনে হয়। অথচ এই সরকার এসেছে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে। জনগণ তাদের উপর আস্থা রেখেছিল, কিন্তু এখন সেই আস্থা ক্ষয়ে যাচ্ছে। সরকারকে বুঝতে হবে শুধুমাত্র বিবৃতি দিয়ে রাজনীতি করা যায় না। একদিকে যেমন জাতীয় ঐকমত্য আলোচনাকে গুরুত্ব দিতে হবে, তেমনি অন্যদিকে একটা সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। এই মুহূর্তে জাতির প্রত্যাশা দুটো, একটা নির্দিষ্ট তারিখ এবং জনগণের দাবির বাস্তব ভিত্তিক সমাধান। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষণ উপেক্ষণীয় নয়। সম্প্রতি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। ইউনূসকে তিনি প্রশংসা করল, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তার আশাবাদ সীমিত। তিনি বলেন, শেখ হাসিনাকে হঠাৎ ঐক্য ছিল, কিন্তু এরপর কি ধরনের সরকার হবে সে বিষয়ে কোনো ঐক্য নেই। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই বড় সংকটের উৎস। ইউনূসের আসিয়ান সদস্যপদ অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে মাহাথির সংশয় প্রকাশ করেছেন। তার মতে ভৌগোলিক কারণে বাংলাদেশ আসিয়ানের মূল সদস্য হতে পারবে না, যদিও ডায়ালগ পার্টনার বা অবজারভার হিসেবে সুযোগ থাকতে পারে।
এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে মাহাথিরের মতামত জটিল বাস্তবতাকেই প্রতিফলিত করে। তিনি বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠতা ও ভৌগোলিক অবস্থান রোহিঙ্গা আশ্রয়ের প্রধান কারণ। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক ত্রিমাত্রিক সংকটে। ভবিষ্যৎ নির্বাচন, সুশাসনের অনুপস্থিতি এবং আন্তর্জাতিক আস্থা সংকট। এর সমাধান একমাত্র সম্ভব জনগণকে আস্থা এনে কার্যকর সিদ্ধান্ত ও বাস্তব পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে। এখন আর সময় নেই বিবৃতির, এখন প্রয়োজন সিদ্ধান্তের। সিদ্ধান্তহীনতা শুধু সরকারের গ্রহণযোগ্যতা নয়, দেশের ভবিষ্যৎকেও সংকটে ফেলতে পারে। শেষ করবার আগে বলি, পড়বার অভ্যাস করে তুলুন। প্রতিদিন অন্তত, আমি এর আগেও বলেছি, 30 মিনিট পড়ুন, বই পড়ুন। বই না পড়েন, অন্য যে কোনো কিছু পড়েন। পড়ার অভ্যাস আপনাকে বদলাতে সাহায্য করবে। নিজে বদলান, দেশটাকে বদলান, পৃথিবীটাকে বদলান। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।